हाई फ्रेंड्स वेलकम टू आवर चैनल कोविड स्टाडी। तो आज के আমরা লুসেন্ট বায়োলজির যে ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম, তো সেটির আজকে আমরা পার্ট 2 ভিডিও নিয়ে আলোচনা করব। তো এর আগে পার্ট 1 ভিডিও আলোচনা করা হয়ে গেছে, তোমরা যদি দেখে না থাকো তো সেই ভিডিওটি আগে দেখে নেবে, না হলে বুঝতে পারবে না, কারণ একটার সঙ্গে একটা ভিডিও পুরো লিঙ্ক আছে। তো চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো আজকে যেটা আমরা মেন আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন গ্রন্থি নিয়ে, আমাদের যেসব গ্রন্থি ডাইজেস্টিভ সিস্টেমে সাহায্য করেছিল। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে ডাইজেস্টিভ সিস্টেমে মেন ভূমিকা পালন করেছিল লিভার, তারপর হচ্ছে গল ব্লাডার মানে যাকে বাংলা বলা হয় পিত্তকোষ, আর একটা হচ্ছে প্যানক্রিয়াজ বা অগ্নাশয়। তো এই তিনটে জিনিস সম্পর্কে আজকে আমরা ফুল আলোচনা করব। তো এখানে দেখো ছবিটা একটু জুম করে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তো এরপরেও আমি ছবি একটা ভালো দেবো, তোমরা দেখে নেবে। এটা হচ্ছে লিভার, লিভারের ঠিক নিচে এটা হচ্ছে কি পিত্তশয় বা গল ব্লাডার, আর এখানে হচ্ছে এটা দেখছো এই পাতার মতো অংশ, এটা হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিয়াজ। তো কি হয়, লিভারে হচ্ছে বিভিন্ন রকমের জুস বা লিভার হচ্ছে বিভিন্ন রকম জুস বা যেসব বাইল জুস, সেটা হচ্ছে লিভার উৎপন্ন করে এবং সেটা এই গল ব্লাডার বা পিত্তকোষে পৌঁছায় এবং পিত্তকোষে সেটা কিছুক্ষণ স্টোর থাকে এবং পিত্তকোষের এই স্টোর থাকার পর সেটা সরাসরি আমাদের যে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইনের এই ডিউডেনাম অংশে পৌঁছে যায়। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা দেখে নিতে পারো না দেখে থাকলে। তো আজকে যেটা শুরু করব, এই তিনটে গ্রন্থি সম্পর্কে আজকে আমরা ডিটেলসে জানবো। তো শুরু করছি। তো প্রথমেই যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে লিভার। লিভার বা যকৃৎ কি দেখে নেওয়া যাক। দেখো, দিস ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য হিউম্যান বডি, ইটস ওয়েট ইজ অ্যাপ্রক্সিমেটলি 1.5 to 2 কিলোগ্রাম। অর্থাৎ আমাদের শরীরের সবথেকে বড় গ্রন্থির নাম হচ্ছে কি লিভার, সবথেকে বড় গ্ল্যান্ড বা গ্রন্থির নাম হচ্ছে লিভার। এর ওজন হচ্ছে 1.5 থেকে 2 কিলোগ্রাম। তো এখান থেকে পরীক্ষা একটা কোশ্চেন আসে যে আমাদের শরীরের সবথেকে বড় অঙ্গের নাম কি বা সবথেকে বড় অর্গানের নাম কি। তো সেখানে অপশন দেওয়া থাকে, যদি লিভার থাকলো মনে করে দেওয়া থাকলো, সেখানে অগ্নাশয় বা প্যানক্রিয়াস দেওয়া থাকলো, সেখানে স্প্লিন দেওয়া থাকলো, সেখানে যদি স্কিন দেওয়া থাকলো, আবার চারটে মনে করে অপশন দেওয়া থাকলো। যদি বলা হয় সব থেকে বড় অর্গান বা অঙ্গের নাম, তো তখন তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু স্কিন। আর সেখানে অপশানে যদি স্কিন না থাকে তাহলে সব থেকে বড় অর্গান হয়ে যাবে লিভার, এটা মনে রাখবে। তখন সব থেকে বড় অঙ্গ হয়ে যাবে লিভার। আর এমনিতে যদি আসে যে সব থেকে বড় গ্রন্থির নাম কি, তো সব থেকে বড় গ্রন্থির নাম তো এখানে বলে দিলাম যে সব থেকে বড় গ্রন্থি হচ্ছে আমাদের কিন্তু লিভার। তো এখানে একটু তোমরা খেয়াল রাখবে। এরপর যেটা দেখো সেটা হচ্ছে বাইল ইজ সিক্রেটেড থ্রু লিভার অনলি। তো বাইল শুধুমাত্র কোথা থেকে খরিত হয়, সেটা বাইল হচ্ছে শুধুমাত্র আমাদের যে বাইল জুস সেটা লিভার থেকে খরিত হয়। দিস বাইল অ্যাক্সেলারেট দ্য রিয়াকশন অফ এনজাইম প্রেজেন্ট ইন দ্য ইন্টেস্টাইন। তো এই বাইল কী করে, বাইল জুস বা পিত্তরস, এটা সাধারণত আমাদের যে খাবার হজম করতে যেসব শরীরের মধ্যে রিয়াকশন হয়ে থাকে, তো সেই রিয়াকশনটাকে তাড়াতাড়ি করতে সাহায্য করে। এবং এটা কোথায় পাওয়া যায় হচ্ছে সাধারণত, এটা হচ্ছে ইন্টেস্টাইনে পাওয়া যায়, অর্থাৎ তৈরি করছে কি লিভার, এবং এই লিভার থেকে সেটা ইন্টেস্টাইনে বা ক্ষুদ্রান্তে ট্রান্সফার করা হয় প্যানক্রিয়াজের মাধ্যমে। তো এরপর দেখো, লিভার কনভার্ট এক্সেস অফ অ্যামিনো অ্যাসিড ইনটু অ্যামোনিয়া। তো লিভার কী করে অ্যামিনো অ্যাসিড কী করে পায়, দেখো লিভার আমরা যেসব প্রোটিন খাই, প্রোটিনটা কী হয়, প্রোটিনটা একসময় পেপসিনে পরিণত হয়, এবং পেপসিন থেকে সেটা আবার এনজাইমের দ্বারা রিয়াকশনের ফলে সেটা একসময় অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়ে যায় শেষমেশ। তার মানে আমরা কোথায় পাচ্ছি, অ্যাকচুয়ালি অ্যামিনো অ্যাসিড মানে প্রোটিনটাকেই পাচ্ছি। তো কী হয়েছে দেখো, লিভার যে কনভার্ট এক্সেস অফ অ্যামিনো অ্যাসিড, যখন শরীরে যখন অ্যামিনো অ্যাসিডের মাত্রাটা অধিক মাত্রায় হয়ে যায়, তখন লিভার কী করে, লিভার সেই অ্যামিনো অ্যাসিডটাকে অ্যামোনিয়াতে পরিণত করে দেয় বাই ডি অ্যামোনিয়েশন। তো সেই পদ্ধতিটা কোন পদ্ধতি, ডি অ্যামোনিয়েশন পদ্ধতির মাধ্যমে পরিবর্তন করে দেয়। ঠিক আছে, তো এরপর দেখো, দিস অ্যামোনিয়া আর ফার্দার কনভার্টেড ইন্টু ইউরিয়া বাই অর্নিথাইন সাইকেল। এবং এই দেখো কী করলাম, যে ডি অ্যামোনিয়েশন এই প্রক্রিয়ার সাহায্যে আমাদের শরীরে যদি বেশি মাত্রায় অ্যামিনো অ্যাসিড বেড়ে যায়, সেটা অ্যামোনিয়াতে পরিণত করলাম। এবার এই অ্যামোনিয়া তো আমাদের শরীরে রেখে কিছু কাজ নেই, তাই অ্যামোনিয়াটাকে আবার কিসে পরিণত করছি, দেখো ইউরিয়াতে পরিণত করা হয় অর্নিথাইন সাইকেলের দ্বারা। অ্যামোনিয়াকে ইউরিয়ায় পরিণত করলাম। আর ইউরিয়ার কাজ হচ্ছে, আমরা সবাই জানো ইউরিয়া কী করা হয়, আমরা যখন প্রস্রাব করি তো তখন ইউরিয়াটা বেরিয়ে আসে। ইউরিয়া কামস আউট ফ্রম বডি থ্রু কিডনি। তো কিডনির সাহায্যে বলো বা আমাদের যে এক্সক্রিয়েটরি অর্গানের সাহায্যে তো সেটা বেরিয়ে আসছে। এরপর দেখো,
লিভার ক্যান কনভার্ট সাম কোয়ান্টিটি অফ প্রোটিন ইন্টু গ্লুকোজ। তো লিভার কী করতে পারে, লিভার বলছে কিছু পরিমাণ প্রোটিনকে সেটা গ্লুকোজে পরিণত করতে পারে ডিউরিং ডেফিসিয়েন্সি অফ কার্বোহাইড্রেট। তো আমাদের শরীরে যদি কার্বোহাইড্রেটের ঘাটতি দেখা যায় তো তখন লিভার প্রোটিনটাকে গ্লুকোজে পরিণত করতে পারে। ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম লিভার কনভার্ট, দেখো, ইন কার্বোহাইড্রেট মেটাবলিজম লিভার কনভার্টস দ্য এক্সেস অফ গ্লুকোজ ফাউন্ড ইন ব্লাড ইন্টু গ্লাইকোজেন। তো লিভার কী করছে দেখো, যদি কার্বোহাইড্রেট মেটাবলিজমের ক্ষেত্রে বা কার্বোহাইড্রেট বিপাকের ক্ষেত্রে লিভার কী করছে দেখো, লিভার কনভার্ট দ্য এক্সেস অফ গ্লুকোজ, আমাদের শরীরে যদি অধিক মাত্রায় গ্লুকোজ হয়ে যায় সেটা লিভার কী করে দেখো, আমাদের শরীরে এক্সেস অফ গ্লুকোজ হয়ে যায় কোথায়, ব্লাডের মধ্যে যদি অধিক মাত্রায় গ্লুকোজ হয়ে যায় সেটা কিসে পরিণত করছে, গ্লাইকোজেন আর স্টোর ইনটু হেপাটিক সেল। সেটা কী করছে দেখো, এক মিনিট। তো দেখো এখানে আরেকবার বলছি তোমাদের যে কার্বোহাইড্রেটটা কী করছে, কার্বোহাইড্রেট মেটাবলিজমটা লিভার কী করছে দেখো, লিভার কনভার্ট করছে এক্সেস অফ গ্লুকোজ, শরীরে যদি আমাদের গ্লুকোজের মাত্রা বেশি হয়ে যায় সেটা লিভার কিসে কনভার্ট করে দিচ্ছে, গ্লাইকোজেনে কনভার্ট করে দিচ্ছে। আর এই গ্লাইকোজেনটা কোথায় স্টোর করে থাকছে দেখো, ইনটু হেপাটিক সেল। এই গ্লাইকোজেনটা আমাদের বডির হেপাটিক সেলের মধ্যে থাকছে। আরেকবার বলে দিচ্ছি, গ্লুকোজটা কিসে, যদি শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় গ্লাইকোজেনে পরিণত হচ্ছে, এই গ্লাইকোজেনটা হেপাটিক সেলে থাকছে। এবার দেখো, অ্যাজ এ রিজার্ভ নিউট্রিশন, মানে আমাদের একটা সঞ্চিত পুষ্টি হিসাবে থেকে যাচ্ছে, কি থেকে যাচ্ছে, গ্লাইকোজেনটা। বলছে ইফ দ্য নেসেসিটি অফ গ্লুকোজ, কিন্তু এবার দেখো, এবার যদি আমাদের গ্লুকোজের দরকার পড়ে তখন কি হবে, গ্লুকোজের যদি দরকার পড়ে, এতক্ষণ কী করলাম, গ্লুকোজটা বেশি হয়ে গেছিলো বলে সেটা গ্লাইকোজেনে পরিণত করেছিলাম। এবার যদি আমাদের গ্লুকোজের দরকার পড়ে তখন কী হবে, অ্যারাইজ ইন দ্য লিভার কনভার্ট গ্লাইকোজেন ইন্টু গ্লুকোজ। তাহলে আবার লিভার আবার কী করবে, লিভার সেই গ্লাইকোজেনটাকেই গ্লুকোজে পরিণত করে দেবে, মানে এটাই ঠিক আবার গ্লুকোজেই রূপান্তরিত করে দেবে। গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রেখেছিল আমাদের যে হেপাটিক সেলে, তো সেটাকেই আবার কী করে দেবে, গ্লুকোজে পরিণত করে দেবে। দাস ইটস রেগুলেট দ্য কোয়ান্টিটি অফ গ্লুকোজ ইন দ্য ব্লাড। তো এটা কি করে, এই কারণে এটা আমাদের যে কোয়ান্টিটি অফ ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণটাকে ঠিক রাখে, ব্লাডের মধ্যে গ্লুকোজের পরিমাণটা ঠিক রাখে। তো নেক্সট দেখো, ইন কেস অফ ডিক্রিজ অফ ফ্যাট ইন ফুড লিভার কনভার্ট সাম অফ পার্টস অফ দ্য কার্বোহাইড্রেট ইন্টু ফ্যাট। তো এবার দেখো, যদি খাবারের মধ্যে ফ্যাটের কম হয়ে যায়, মানে ফ্যাটের পরিমাণ কম হয়ে যায়, তখন লিভারের কাজ কি, লিভারের কাজ হচ্ছে কার্বোহাইড্রেটটাকে ফ্যাটে পরিণত করা। তাহলে বুঝতে পারছো লিভার কতটা ভূমিকা পালন করছে আমাদের খাবার মেনটেনে, খাদ্য মেনটেনে। তাই লিভার কোনো রকম কমজোর হয়ে গেলেই খাবার হজমে প্রচণ্ড সমস্যা হয়, কারণ বেশিরভাগ কাজ দেখো লিভারই করছে আমাদের খাবারের। দ্য প্রোডাকশন অফ ফাইব্রিনোজেন প্রোটিন টেক্স প্লেস বাই লিভার হুইচ হেল্পস ইন ক্লটিং অফ ব্লাড। তো এটা দেখো, আমি তোমাদের যখন ব্লাড পড়েছিলাম তখনও বলেছিলাম যে এই দেখো কি, ফাইব্রিনোজেন প্রোটিন টেক্স প্লেস বাই লিভার। এই ফাইব্রিনোজেন প্রোটিনটা কোথায় উৎপন্ন হয়, এটা আমরা আগেই বলেছিলাম যে ফাইব্রিনোজেন প্রোটিন হচ্ছে আমাদের রক্ততন্ত্রে সাহায্য করে একটা প্রোটিন, মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই প্রোটিনটা কোথায় উৎপন্ন হচ্ছে, প্রোটিনটা লিভারে উৎপন্ন হয়েছে, লিভারে উৎপন্ন হচ্ছে। এবং এটা কি করে, হুইচ হেল্পস ইন ক্লটিং অফ ব্লাড, এবং এটা রক্ত তঞ্চনে, মানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কোথাও কেটে গেল সেখান থেকে দেখবে রক্ত বেরোতে থাকবে, এবং রক্তটা কিছুক্ষণ পর কী হয় যায়, জমাট বেঁধে যায়। তো সেটা কার জন্য হচ্ছে, এই ফাইব্রিনোজেন নামক হরমোনের প্রোটিনের প্রভাবে হচ্ছে, সরি এটা হরমোন নয়, ফাইব্রিনোজেনটা একটা প্রোটিনের প্রভাবে হচ্ছে। দ্য প্রোডাকশন অফ হেপারিন প্রোটিন টেক্স প্লেস ইন লিভার হুইচ প্রোহিবিট দ্য ক্লটিং অফ ব্লাড ইনসাইড দ্য বডি। তো এখানে কী বলছে দেখো, দ্য প্রোডাকশন অফ হেপারিন প্রোটিন। তো এই হেপারিন প্রোটিন হচ্ছে ফাইব্রিনোজেন প্রোটিনের ঠিক অপোজিট, অর্থাৎ ফাইব্রিনোজেন প্রোটিন কী করে, আমাদের ধরো এখানে একটা পায়ে কোনো কেটে গেল, সেখান থেকে শুধু রক্ত বেরোতে থাকবে, এবং ফাইব্রিনোজেন প্রোটিন কী করবে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে। কিন্তু অপরদিকে হেপারিন প্রোটিন কী করে, হেপারিন প্রোটিন হচ্ছে রক্ত মানে জমাট বাঁধতে দেয় না, রক্তকে জমাট বাঁধতে দেয় না। তো এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেখো, আমাদের ধরো বডির মধ্যে যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে তো কোনো মানুষ মারা যাবে। তো সেই বডির মধ্যে মানুষকে যাতে রক্ত জমাট বাঁধতে না দেয়, তো তার জন্য সাহায্য করে কোন প্রোটিন, সেটা হচ্ছে হেপারিন প্রোটিন। এই দেখো এটা কি করে, প্রোহিবিট দ্য ক্লটিং অফ ব্লাড। প্রোহিবিট মানে হচ্ছে নিষেধ করা, বাধা দেওয়া, রক্ত তঞ্চনে বাধা দেয়, ব্লাড ইনসাইড দ্য বডি, ঠিক আছে। এরপর দেখো, দ্য ডেড আরবিসি ইজ ডিস্ট্রয়েড বাই লিভার অনলি।
তো এই যে মৃত আরবিসি বা রেড ব্লাড কর্পাস সেলস, লোহিত রক্তকণিকা, সেগুলো লিভারে ধ্বংস হয়। দ্য লিভার রিজার্ভ সাম কোয়ান্টিটি অফ আয়রন, কপার অ্যান্ড ভিটামিন। তো লিভার দেখো কী কী সঞ্চিত করে রাখে, লিভার বলছে কিছু মাত্রায় আয়রন, কপার এবং ভিটামিন সঞ্চিত করে রাখে। ইট হেল্পস রেগুলেটিং বডি টেম্পারেচার, এবং এটা বডি টেম্পারেচার করতে বডি টেম্পারেচার মেনটেন করতে সাহায্য করে। কি কোনটা? আয়রন, কপার অ্যান্ড ভিটামিন এগুলো সঞ্চিত করে রাখে এবং এটাই বডি টেম্পারেচার মেনটেন করতে সাহায্য করে। লিভার ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্লু ইন ইনভেস্টিগেশন এ পারসন ডেথ দ্যাট হ্যাজ বিন ডিউ টু পয়জন ইন ফুড। দেখো তোমরা প্রায়শই যে সিআইডিতে যেসব ঘটনাগুলো হয়ে থাকে, যে সিআইডি যদি দেখে থাকো দেখবে কোনো কিছু মানুষ মারা গেল, তো স্যার কী করা হয়, বডিটাকে পোস্টমর্টম করা হয়। তো পোস্টমর্টম করার পরে সেখানে যদি তার খাবারের মধ্যে ফুড থাকে, যদি সে পয়জনের মানে তার খাবারের মধ্যে যদি কোনো পয়জন থাকে, তো পয়জনের প্রভাবে মারা গেছে কি না সেটা এই লিভারটা চেক করলেই জানা যায়। এখানে সে পোস্টমর্টম করে সেটা বোঝা যায়। এটা হচ্ছে লিভার গেল। এরপর আমরা গল ব্লাডার নিয়ে আলোচনা করব। গল ব্লাডারকে বাংলা হয় পিত্তকোষ, ঠিক আছে। তো গল ব্লাডার কি দেখা যাক। বলছে গল ব্লাডার ইজ এ পিয়ার শেপড স্যাক ইন হুইচ দ্য বাইল কামিং আউট অফ লিভার ইজ স্টোরড। তো দেখো বাইল কোথা থেকে আসছে, বাইল লিভার থেকে আসছে এবং সেটা গল ব্লাডারে স্টোর হচ্ছে। তো গল ব্লাডারটা দেখতে কেমন হয়? স্যাক লাইক হয়, ঠিক আছে, এসে স্যাকের মতো দেখতে হয়। তো কেমন দেখতে হয় তোমাদের গল ব্লাডারটা দেখাচ্ছি। তো এখানে তোমরা দেখো, এখানে তোমরা আশা করছি গল ব্লাডার দেখতে পাচ্ছ। এই দেখো এইটা হচ্ছে গল ব্লাডার, এইটা হচ্ছে গল ব্লাডার বা পিত্তকোষ, পিত্তথলি বলা হয়ে থাকে। দেখো সবুজ কালারের অনেকটা দেখতে হয়, এটা হচ্ছে গল ব্লাডার। আর প্যানক্রিয়াস বা অগ্নাশয় হচ্ছে এটা, এইটা হচ্ছে এই দেখো একটা পাতার মতো দেখতে, এটা হচ্ছে প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এই যে পিত্তকোষ এটা কি করছে, এটা হচ্ছে স্টোর করা যে লিভারের থেকে যে স্টোর করা বাইল জুস সেটা এখানে স্টোর করে রাখছে এবং এখান থেকে কোথায় যাচ্ছে, এটা স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের মধ্যে, এখানে থেকে যে ক্ষুদ্রান্তের ডিউডেনাম নামে যে অংশ আছে সেখানে প্রবেশ করছে এবং এখানে বিভিন্ন রিয়াকশন হচ্ছে। তারপর দেখো বাইল কামস ইনটু দ্য ডিউডেনাম ফ্রম গল ব্লাডার থ্রু দ্য বাইল ডাক্ট। তো এই যে বাইল জুস সেটা হচ্ছে ডিউডেনামের মধ্যে আসছে, এটা হচ্ছে একটা তার মধ্যে একটা যে নালী থাকছে তোমরা দেখছো, একে বলা হয় বাইল ডাক্ট বলা হয়। তো এর মাধ্যমে কি হয়, বাইল জুসটা আসছে এই গল ব্লাডার থেকে। সিক্রেশন অফ বাইল ইনটু দ্য ডিউডেনাম টেক্স প্লেস বাই রিফ্লেক্সিভ অ্যাকশন। তো এই যে কোনো রকমের ধরো আমাদের মুখ থেকে যে লালা ঝরে, এটা হচ্ছে একটা রিফ্লেক্স অ্যাকশন। ঠিক এরকমই এই বাইল জুস সিক্রেশন হচ্ছে ডিউডেনামে গিয়ে পড়ছে, এটাও হচ্ছে একটা রিফ্লেক্স অ্যাকশন। মানে রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে সেই সমস্ত অ্যাকশন যাকে আমরা হচ্ছে নিজেরা কন্ট্রোল করতে পারি না, আমরা নিজেরা পারি না, সেটা অটোমেটিক হয়ে যায়, ঠিক আছে। যেমন ধরো অনেক সময় দেখা যায় যে ধরো তেঁতুল কিংবা অন্যান্য কোনো ফল ধরো আমাদের যদি সামনে চলে আসে, তো সামনে ধরো দেখলাম কোথায়, তো সেখান থেকে কী হয়, আমাদের মুখ থেকে ধরো অটোমেটিক এক ধরনের লালা বার হয়। তো এগুলোকে বলা হয় রিফ্লেক্স অ্যাকশন, মানে যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ধরুন কোনো শিশু জন্মের পর কেঁদে ওঠে, তো এটা হচ্ছে অটোমেটিক হচ্ছে, এগুলো হচ্ছে একটা রিফ্লেক্স অ্যাকশন, মানে যেগুলো অটোমেটিক হয়ে যায় রিফ্লেক্স অ্যাকশন। তাহলে বুঝতে পারছো রিফ্লেক্স অ্যাকশনটা কি। Bile is a yellowish green color alkaline liquid. Its pH value is 7.7. তো বাইল হচ্ছে কি একটা ইয়েলো কালারের হয়ে থাকে এবং এটা হচ্ছে অ্যালকালাইন, মানে হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। ক্ষারীয় প্রকৃতির মানে জাস্ট পিএইচ এর মান হচ্ছে 7-এর থেকে বেশি হবে। তো এখানে কত 7.7, মানে হালকা ক্ষারীয়, ঠিক আছে, বা স্লাইট অ্যালকাইন। দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার ইজ 85% অ্যান্ড দ্য কোয়ান্টিটি অফ বাইল পিগমেন্ট ইজ 12%। তো এই যে বাইল জুসের মধ্যে দেখো জলের পরিমাণ থাকে 85% এবং যে বাইল পিগমেন্ট থাকে, বাইল পিগমেন্ট মানে বিভিন্ন রঞ্জক, মানে গ্রিন কালারের হয়ে থাকে এবং বিভিন্ন অন্যান্য যে কম্পাউন্ড থাকছে তাকে বলা হয় বাইল পিগমেন্ট অ্যাকচুয়ালি। তো তার পরিমাণ হচ্ছে 12%। দ্য মেইন ফাংশন অফ বাইল আর অ্যাজ আন্ডার। তো বাইল জুসের যে মেন কাজ সেটা নিচে দেওয়া হয়েছে, সেগুলো কী কী। It makes the medium of food alkaline so that pancreatic juice can work. তো এটা কী করে, এটা খাবারটাকে অ্যালকালাইন করে দেয়। মানে খাবারটা ধরো যখন স্টোমাকে থাকছে তখন সেটা তো অ্যাসিডিক থাকছে HCl অ্যাসিডের প্রভাবে, তো এটা যখন বাইল জুস মেশার পর সেটা কী হয়ে যাচ্ছে, ক্ষারীয় প্রকৃতির হয়ে যাচ্ছে এবং যখনই ক্ষারীয় প্রকৃতির হয়ে যাবে তার উপর কী করে দেখো প্যানক্রিয়াটিক জুস ক্যান ওয়ার্ক, এবং এর উপরে যে প্যানক্রিয়াটিক জুস মানে অগ্নাশয় থেকে যে এক প্রকার জুস বের হয়, তো সেই জুস বা রসটা এর উপরে কাজ করতে পারে।
এবং কী হয় দেখো, এই গল ব্লাডার থেকে যে পিত্তরস সেটা কী করে, ইট কিলস দ্য হার্মফুল ব্যাকটেরিয়া কামিং উইথ ফুড। তো খাবারের সাথে যেসব ব্যাকটেরিয়া আসে সেটা এই বাইল জুসের প্রভাবে সেটা ধ্বংস করে দেয়, বাইল জুসটি। তারপর দেখো, ইট এমুলসিফাইজ দ্য ফ্যাটস, এবং এটা ফ্যাটসের সাথে মিশে যায়। ইট অ্যাক্সেলারেট দ্য বাউল মুভমেন্ট অফ ইন্টেস্টাইন বাই হুইচ ডাইজেস্টিভ জুস ইন দ্য ফুড মিক্স ওয়েল। তো এটা কী করে দেখো, এই বাইল জুসটা যেটা গল ব্লাডার থেকে খরিত হয় সেটা হচ্ছে ফুডের সাথে মিশে যায় এবং আমাদের ফুডের সাথে ভালোভাবে মিশে যায় এবং একটা ডাইজেস্টিভ সিস্টেমে গুরুত্বপূর্ণ খুবই ভালো ভূমিকা পালন করে স্মল ইন্টেস্টাইনের। এবার দেখো, ইট ইজ হেল্পফুল ইন দ্য অ্যাবজর্পশন অফ ভিটামিন কে অ্যান্ড আদার ভিটামিন মিক্সড ইন ফ্যাট। তো এটা এই যে সবথেকে যেটা ভালো কাজ, এটা এই পরীক্ষায় এই প্রশ্নটা অনেকবার এসেছে যে আমাদের মলাশয়ে কোন ভিটামিন পাওয়া যায়, আমাদের মলাশয়ে মানে কোন ভিটামিন শোষিত হয়, আমাদের মলাশয়ে কোন ভিটামিন শোষিত হয়, তো সেটা হবে ভিটামিন কে। পরীক্ষায় যদি আসে আমাদের মলাশয়ে কোন ভিটামিন শোষিত হয় সেটা হবে ভিটামিন কে। মলাশয় বা ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত বললেও একই হবে ভিটামিন কে, ক্ষুদ্রান্তে বললেও একই হবে যে আমাদের ক্ষুদ্রান্তে কোন ভিটামিন শোষিত হয় সেটা হবে ভিটামিন কে। তো পরীক্ষা এভাবে আসে আমাদের মলাশয়ে কোন ভিটামিন শোষিত হয় সেটা হবে কে, তোমরা এটা মনে রাখবে। এবং এখানে কী হয় দেখো, এই ভিটামিন কে এর সাথে আদার ভিটামিন মিক্সড ইন ফ্যাটস, এবং অন্যান্য ভিটামিনও ফ্যাটসের সাথে মিশে যায় এবং এটা সবই অ্যাবজর্পশন হয় কোথায়, সেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে। ইন কেস অফ অবস্ট্রাকশন ইন বাইল ডাক্ট, লিভার সেলস স্টপ টেকিং bilirubin from blood. As a result, bilirubin is spared throughout the body. This is called jaundice. তো এখানে দেখো জন্ডিস যে রোগটি কী করে হয়, রোগটি কী করে হয়, ইস ইন কেস অফ অবস্ট্রাকশন ইন বাইল ডাক্ট। দেখো যদি আমাদের এই যে বাইল জুস এটা যদি মানে বার হওয়া বন্ধ হয়ে যায়, অবস্ট্রাকশন মানে বন্ধ হয়ে যাওয়া, লিভার সেলস স্টপ টেকিং বিলিরুবিন। তো লিভার কী করে, লিভার যে সেল সেটা এই বিলিরুবিন কী করে রক্ত থেকে নিয়ে নেয়। লিভার সেল স্টপ টেকিং বিলিরুবিন ফ্রম ব্লাড। তো এই যে বিলিরুবিনটা রক্ত থেকে নেওয়া বন্ধ করে দেয়, স্টপ করে দেয়। অ্যাজ এ রেজাল্ট, এবং এর ফলে কী হয়, বিলিরুবিন ইজ স্পেয়ার্ড থ্রু আউট দ্য বডি, এবং বিলিরুবিনটা আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে এবং এর প্রভাবে জন্ডিস হয়। এরপর দেখো, এরপর নেক্সট হচ্ছে প্যানক্রিয়াজ বা যাকে আমরা বলে থাকি অগ্নাশয়। তো অগ্নাশয় সম্পর্কে আমরা অনেকেই পরিচিত যে অগ্নাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট গ্ল্যান্ড। তো ফার্স্ট লার্জেস্ট গ্ল্যান্ড আমরা কী বললাম, লিভার, আর অগ্নাশয় হচ্ছে সেকেন্ড লার্জেস্ট গ্ল্যান্ড মানে সেকেন্ড বৃহত্তম গ্রন্থি অফ দ্য হিউম্যান বডি। ইট অ্যাক্টস অ্যাজ সিমুলটেনিয়াসলি এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন টাইপ গ্ল্যান্ড। এন্ডোক্রাইন মানে হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন মানে হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, মানে এটা দুটো গ্রন্থির মতোই আচরণ করে, অ্যাক্ট করে, তাই একে আমরা বলে থাকি একটা মিক্স গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি, কারণ এটা অন্তঃক্ষরা গ্রন্থি আবার বহিঃক্ষরা গ্রন্থির মতো আচরণ করছে, তাই এটা একটা মিশ্র গ্রন্থির উদাহরণ। একটা মিশ্র গ্রন্থির উদাহরণ হচ্ছে অগ্নাশয়। তো এরপর দেখো, প্যানক্রিয়াটিক জুস সিক্রেট আউট অফ ইট ইন হুইচ 9.8% ওয়াটার অ্যান্ড রিমেইনিং পার্টস কন্টেইন সল্ট অ্যান্ড এনজাইম। তো প্যানক্রিয়াটিক জুসের মধ্যে 9.8% থাকছে জল থাকছে, এবং বাকি যেটা পড়ে থাকছে মানে বাকি যদি বলি সেটা হচ্ছে 90% বা 90.2% মতো, কি 90% মতো সেটা কী হচ্ছে, সেটা হচ্ছে এনজাইম থাকছে আর সল্ট থাকছে, তার মধ্যে পার্টস কন্টেইন সল্ট অ্যান্ড এনজাইম থাকছে। ইট ইজ অ্যালকালাইন লিকুইড, এবং এটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির একটা লিকুইড, এবং এটার পিএইচের মান হচ্ছে 7.5 থেকে 8.3, এবং এর মধ্যে কী থাকছে দেখো, ইট কন্টেইনস দ্য এনজাইম হুইচ ক্যান ডাইজেস্ট অল দ্য 3 টাইপস অফ ফুড মেটেরিয়াল। এবং এর মধ্যে যেসব এনজাইমগুলো থাকছে তারা 3 প্রকারের খাবারকেই কী করতে পারে, ডাইজেস্ট করতে পারে, যেমন কার্বোহাইড্রেট, তাছাড়া ফ্যাট, প্রোটিন, এগুলোকে। দেয়ারফর ইট ইজ কল্ড কমপ্লিট ডাইজেস্টিভ জুস। তো একটা কমপ্লিট ডাইজেস্টিভ জুস কাকে বলা হয়, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক জুসকে। তো প্যানক্রিয়াটিক জুস ইজ নোন অ্যাজ কমপ্লিট ডাইজেস্টিভ জুস। এরপর যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা কি, দিস ইজ দ্য পার্ট অফ দ্য প্যানক্রিয়াজ, এটা হচ্ছে একটা প্যানক্রিয়াজের অংশ। ইট ওয়াজ ডিসকভার্ড বাই দ্য মেডিকেল সায়েন্টিস্ট ল্যাঙ্গারহ্যান্স, এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ল্যাঙ্গারহ্যান্স। ফ্রম বিটা সেল ইনসুলিন। এখান থেকে মধ্যে দেখো কী কী হচ্ছে, দেখো বিটা সেল থেকে ইনসুলিন পাওয়া যাচ্ছে, আলফা সেল থেকে গ্লুকাগন পাওয়া যাচ্ছে, অ্যান্ড অ্যাথোসিন থেকে হরমোন,
বিটা সেল থেকে ইনসুলিন হরমোন খরিত হচ্ছে, আলফা সেল থেকে গ্লুকাগন হরমোন খরিত হচ্ছে, এবং যে গামা সেল সেখান থেকে সোমাটো স্টেমিটিন হরমোন খরিত হচ্ছে। তো যদি বলা হয় যে ইনসুলিন কোথা থেকে খরিত হয়, তাহলে পরীক্ষা অনেক সময় আসে যে ইনসুলিন কোথা থেকে খরিত হয়, তো অ্যান্সার হচ্ছে ইনসুলিন হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ থেকে খরিত হয়। কোথা থেকে? আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন খরিত হয়। পরীক্ষা যদি আসে গ্লুকাগন কোথা থেকে খরিত হয়, তাহলে গ্লুকাগন হবে যে আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের আলফা কোষ থেকে খরিত হয়। তো পরীক্ষা যদি এত ডেপথে না আসে, তাহলে তোমার শুধু অগ্নাশয় অপশনে পেয়ে যাবে, প্যানক্রিয়াস বা অগ্নাশয় অপশনে পেয়ে যাবে, তো সেটা হয়ে যাবে সঠিক উত্তর। ইনসুলিন, গ্লুকাগন এবং এই দেখো সোমাটোস্টেইনটিন, ঠিক আছে, তো এগুলো হচ্ছে সবই অগ্নাশয় থেকে খরিত হচ্ছে। এরপর নেক্সট দেখো যেটা পাবে সেটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিন কোথা থেকে খরিত হয় যেটা বললাম। ইনসুলিন কোথা থেকে খরিত হচ্ছে? ইট ইজ সিক্রেট বাই বিটা সেল অফ আইলেটস অফ ল্যাঙ্গারহান্স। এরপর দেখো গ্লুকাগন ইজ সিক্রেট বাই গামা সেল। এটা হচ্ছে ডেল্টা বা গামা বলে, ডেল্টাও বলা হয়, গামা হচ্ছে এরকম, তো তোমরা ডেল্টা বলবে, ডেল্টা এভাবে প্রকাশ করা হয়, ডেল্টা আবার এরকম বয়ের মতো প্রকাশ করা হয়। তো গ্লুকাগন ইজ সিক্রেট বাই ডেল্টা সেল and somatostatin hormone is secreted by delta cell of gamma cell of islets of Langerhans, ঠিক আছে। তো এগুলো এই যে হরমোনগুলো এগুলো কোথা থেকে খরিত হচ্ছে সব বলা হলো। আলফা, বিটা, তারপর গামাই হয়। ইট ওয়াজ ডিসকভার্ড বাই ব্যান্টিং অ্যান্ড বেস্ট ইন দ্য ইয়ার 1921। তো এটা আবিষ্কার করেছিলেন কে? বিজ্ঞানী ব্যান্টিং অ্যান্ড বেস্ট 1921 সালে। ইট কন্ট্রোল দ্য প্রসেস অফ মেকিং গ্লাইকোজেন ফ্রম গ্লুকোজ। তো এটা কি কন্ট্রোল করে? দেখো, ইট কন্ট্রোল দ্য মেকিং অফ গ্লাইকোজেন, এই যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করার যে পদ্ধতি সেটাকে কন্ট্রোল করে। এবং ডায়াবেটিস ইজ কজড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। ডায়াবেটিস কিসের জন্য হয়? ইনসুলিন হরমোনের অভাবে হয় ডায়াবেটিস হয় ইনসুলিন হরমোনের অভাবে। এক্সেসিভ ফ্লো অফ ইনসুলিন, দেখো শরীরে যদি অধিক মাত্রায় ইনসুলিন বেশি হয়ে যায় তখন সে যে রোগটি হয় তার নাম হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া ইন হুইচ ওয়ান্স লুজ দ্য রিপ্রোডাকশন ক্যাপাসিটি। এবং এর ফলে কি হয় দেখো, এর ফলে কোনো একটা মানুষ সে রিপ্রোডাকশন ক্যাপাসিটিটা হারিয়ে ফেলে, মানে সে সন্তান দেওয়ার যে ক্ষমতা সেটা হারিয়ে ফেলে। অ্যান্ড ভীষণ ডিটারিওরেশন, ঠিক আছে, এবং তার দেখতেও অসুবিধা হয়, মানে চোখে মানে তার দৃষ্টিশক্তিও কমে যাবে এবং তার সন্তান দেওয়ার যে ক্ষমতা জন্ম দেওয়ার সেটাও হারিয়ে ফেলবে। এই ইনসুলিন হরমোন যদি কারো অধিক মাত্রায় বেড়ে যায়, তো এইসব রোগ কমই হয়। সাধারণত যেটা হয় সবথেকে বেশি জানা যায় সেটা হচ্ছে ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। তোমরা সচরাচর ডায়াবেটিস নামটাই শুনে থাকবে বেশিরভাগ, আর এবং এই রোগগুলি রেয়ার হয়, মানে ইনসুলিন হরমোনের অধিক বেড়ে যাওয়া। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে গ্লুকাগন কি হচ্ছে দেখো, ইট রিকনভার্ট দ্য গ্লাইকোজেন ইন্টু গ্লুকোজ। তো গ্লুকাগন হচ্ছে এটা গ্লাইকোজেনকে গ্লুকোজে পরিণত করে। নেক্সট সোমাটোস্টেটিন কি করছে দেখো, সোমাটোস্টেটিন দিস ইজ এ পলিপেপটাইড হরমোন। এটা হচ্ছে একটা পলিপেপটাইড হরমোন হুইচ ইনক্রিজ দ্য ডিউরেশন অফ অ্যাসিমিলেশন অফ ফুড। তো এটা কিসের ডিউরেশনকে বাড়িয়ে দেয় দেখো, অ্যাসিমিলেশন অফ ফুড মানে হচ্ছে অ্যাসিমিলেশন মানে বলেছিলাম যাকে বাংলা বলা হয় আত্তীকরণ। তো আত্তীকরণটা কি? ধরো কোনো একটা খাবার যখন শেষ পর্যায়ে পৌঁছায় তখন খাবারের যেসব উৎপন্ন যেসব পুষ্টিগুণ খাবারের, সেগুলো যখন রক্তের সঙ্গে মিশে যাচ্ছে সেই পুষ্টিগুণগুলোকে, তো সেটাকে বলা হয় অ্যাসিমিলেশন। তো এই যে সোমাটোস্টেটিন এই হরমোনটা কী করে, সেই খাবারটাকে রক্তের মধ্যে সেই পুষ্টিদ্রব্যগুলো মেশানোর যে সময় ডিউরেশনটা সেটা বাড়িয়ে দেয় এই হরমোনটি। এরপর দেখো, ম্যাল ফাংশনিং অফ প্যানক্রিয়াজ কজ ডায়াবেটিস। তো ডায়াবেটিস কিসের জন্য হয় দেখো, অর্থাৎ এই যে যদি ত্রুটি দেখা যায় প্যানক্রিয়াজ বা অগ্নাশয়ের মধ্যে, ধরো যদি কিছু মানে একটু অগ্নাশয়টা বা ধরো কিছু ত্রুটি সম্পন্ন হলো, মানে কোনো কারণে ধরো অগ্নাশয়ের কোনো রকম কিছু একটু ত্রুটি সম্পন্ন হলো, তো এর ফলে কি হয়, এর ফলে ডায়াবেটিস রোগটি হয়। এবং ইনসুলিনের অভাবেও ডায়াবেটিস রোগটি হয়, যেটা বললাম। ইনসুলিন ইজ এসেনশিয়াল ফর আপটেক অফ গ্লুকোজ বাই সেলস অফ বডি। তো ইনসুলিন কিসের জন্য প্রয়োজন দেখো,
কী কারণে ইনসুলিন দরকার? ইনসুলিন ইজ এসেনশিয়াল ফর আপটেক অফ গ্লুকোজ বাই সেলস অফ বডি। তো এই যে আমাদের যে সেলস অফ বডি অর্থাৎ বডির যে কোষ দ্বারা গ্লুকোজ তৈরি হচ্ছে সেটাকে আপটেক করতে, সেটাকে ভালোভাবে মেশাতে আমাদের ইনসুলিন প্রয়োজন। ঠিক আছে, ইনসুলিন ইজ সেল যেটা বললাম। তো আমাদের বডির যে কোষের সাহায্যে গ্লুকোজ তৈরি হচ্ছে সেটাকে আপটেক করতে ইনসুলিন এসেনশিয়াল। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।